অ্যাটেম্পট টু রেপের মামলা। অভিযোগ, মেয়েটা বাদী বলেছেন সকালে উনি ওই ছেলেটার সাথে ওর প্রেম, বিশ্ববিদ্যালয়ে পড়ে দুইজনই, ছেলেটা মেসে গেছে, সেখানে নাস্তা খেয়েছে, তারপরে দুপুরে একসাথে সিনেমা দেখেছে, পার্কে যে মেয়েটা হাত ধরছে, সুতরাং দিস ইজ অ্যাটেম্পট টু রেপ। তখন কাজী শাহাদাত সাহেব এফআইআরটা পড়লেন, পড়ে বলছেন, মাই লর্ড, আমার টাকায় নাস্তা খাইলো, আমার টাকায় সিনেমা দেখলো, আমার টাকায় লাঞ্চ খাইলো, আমার টাকায় বাদাম খাইলো, আমি একটু হাত ধরতে গেছি, মাইলর্ড অ্যাটেম্পট টু রেপ হয়ে গেল। মাইলর্ড রেপ জীবনে কখনো করেছেন না চেষ্টা করছেন? বলে উনি যখন এরকম সাবমিশন দিচ্ছেন, কি বলেন, বলে কি চান বলে মাইলর্ড বেল চাই। কোর্ট তাড়াতাড়ি বেল দিয়ে দিলেন। প্রশ্নটা হলো, আমরা যারা অ্যাক্টিভিস্ট, আমাদের এই অ্যাক্টিভিজমের জায়গাটা থেকে ইমোশন এবং ল দুইটাকে কিভাবে সমন্বয় করব, সেই সমন্বয়ের জায়গাটা দেখতে হবে। আমাদের সুপ্রিম কোর্টের একজন জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, ডেপুটি রেজিস্ট্রার মনে হয় সুপ্রিম কোর্টের, উনি প্রশ্ন তুলেছেন, ভেরি ভ্যালিড কোশ্চেন। আজকে আপনি রেপের মামলা দিচ্ছেন, রেপের ডেফিনেশনের মধ্যে বিয়ের জন্য, বিয়ের প্রলোভনে রেপ, এটাকে আপনি ডিফাইন করে দিচ্ছেন। অ্যাজ এগেইনস্ট দ্যাট আমাদের সুপ্রিম কোর্ট এবং ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট বলছেন যে দুইজন অ্যাডাল্ট যদি একসাথে থাকার সিদ্ধান্ত নেয় এবং একসাথে ইন্টারকোর্স করে, তাহলে সেটাকে রেপ হিসেবে গণ্য করা হবে না। কিন্তু আমি আইন যখন সংশোধন করছি, সেই সংশোধিত আইনের মধ্যে ডেফিনেশনটাকে আরো বেশি স্ট্রং করে দিচ্ছি। আমি অ্যাটর্নি জেনারেল থাকা অবস্থায় আপনারা দেখেছেন, আমাদের একটা জাতীয় ঐক্যমত কমিশন ছিল। জাতীয় ঐক্যমত কমিশনের যে নারী বিষয়ক কমিশন ছিল, তারা একটা সুপারিশ দিলেন, অনেকগুলো, 372 না 78টা। তার একটা সুপারিশ হলো ম্যারিটাল রেপ। এখন আমার দেশে মিথ্যা মামলার প্রবণতা এত বেশি, ম্যারিটাল রেপ যদি আমি এখানে আইনে ইনকর্পোরেট করি, এটা অবশ্যই উন্নত বিশ্বে আছে। আমি বাংলাদেশে, তৃতীয় বিশ্বের বাংলাদেশে থেকে যেভাবে মানুষকে প্রোটেকশন দিতে চাই, আমার মানুষের এখনো ওই ধারণাটাই আসেনি। এইটা নিয়ে মওলানা মামুনুল হক সাহেবরা আমার রুমে আসলেন, হইচই ফেলে দিলেন, আপনারা দেখেছেন। নারী কমিশনের রিপোর্টের প্রতিবাদ করলেন। ওনারা এসে বললেন ম্যারিটাল রেপ, তাহলে হাজবেন্ড কি ওয়াইফের সাথে থাকতে পারবে না? তাহলে পারবে। তাহলে তো ওয়াইফ যে মিথ্যা মামলা করবে, আমরা কি করব? হাজবেন্ডরা কি করবেন? আচ্ছা, রুমে ক্যামেরা ফিট করে রাখবেন, আদালতে যখন যাবেন ওনাকে তো প্রমাণ করতে হবে যে আমি ম্যারিটাল রেপের পার্ট না, আমার বিরুদ্ধে মিথ্যা মামলা আমার স্ত্রী আমাকে ঘায়েল করার জন্য করেছেন। উনি বলেন এটা কি সম্ভব? আমি আর একটা পথ আছে। কি পথ? আলাম, বিয়ে করে এসে আপনার জন্য একটা রুম রাখবেন, ওয়াইফের জন্য একটা রুম রাখবেন, দুইজনের একসাথে থাকার দরকার নাই। এই যে বাস্তবতার জায়গাগুলো, পরে যখন নারী নেত্রীরা আমার সাথে এই একই ইস্যু নিয়ে দেখা করতে আসলেন, ওনাদের আমি বললাম যে মামুনুল হক সাহেবদের তো এই আপত্তির জায়গা, এই জায়গাটা আরো কিভাবে রিফাইন ফর্মে আনতে পারেন, সেই জায়গাগুলো দেখেন সামাজিক বাস্তবতায়। আমার একটা ল যখন ইনঅ্যাক্ট করা হয়, ধরে নেওয়া হয়, এই লটা আগামী কমপক্ষে 20 বছর এই সমাজকে অ্যাড্রেস করবে। 20 বছরকে সামনে রেখে একটা ল ইনঅ্যাক্ট করা হয়। আপনি আমার সোসাইটির বাস্তবতা দেখে এই লগুলো কিভাবে সংশোধন করা হয় সেটা দেখেন। শুধুমাত্র ইমোশনাল জায়গা থেকে, অধিকার প্রতিষ্ঠার জায়গা থেকে আপনি যখন এইভাবে হইচই শুরু করছেন, আইন শুরু যাবেন, তখন সে আইনটা মানুষের প্রকৃত সংকট নিরসনের জন্য অ্যাড্রেস করতে পারে না। যেটা বলছিলাম যে এই জায়গায় যে রেপের 9 কয়ের যে মামলা, এই মামলাগুলো আপনার এই রিসার্চে না আসলেও বিকল্প রিসার্চ হওয়া দরকার। 9 কয়ের মামলায় কতগুলো মামলা প্রেমের থেকে উৎসারিত,
সেই জায়গাটা একটা রিসার্চ হওয়া দরকার, কত পার্সেন্ট। সেইগুলো যদি প্রেমের থেকে উৎসারিত কোনো মামলা হয়, সেই মামলা কিভাবে অ্যাড্রেস করা যাবে সেটা আপনাদের চিন্তা করতে হবে। আপনি বিয়ে করলেন, আপনার ভালো লাগলো না, আপনি নারী হিসেবে সেই বিয়ের থেকে বের হয়ে আসার পথ তৈরি করে রেখেছেন কাবিননামার 18 নম্বর কলামে, যেটা ধর্মীয়ভাবে শরিয়া ল অনুসারে আপনার ডিভোর্সের পথটা যতটা কঠিন ছিল, 1961 সালের আইনের আওতায় এসে সেই কঠিন পথটাকে সহজ একটু করে দেওয়া হলো কি 18 ক। তাহলে আপনি বিয়ে করে একসাথে থাকতে পারতেছেন না, আপনি বের হয়ে আসতে পারেন, বা হাজবেন্ডের যে আনলিমিটেড পাওয়ার আছে উনিও বের হয়ে যেতে পারেন। তাহলে প্রেমের ক্ষেত্রে আপনি একবার প্রেমে জড়ায় গেলে আপনার বের হওয়ার পথ থাকছে না। একবার কারোর সাথে প্রেম করলে হয় তার সাথে আপনার সংসার করতে হবে, আর না হলে যে আইনের কাঠামো তৈরি করা হয়েছে সেই আইনের কাঠামোই আপনার জন্য আরেকটা শ্বশুর বাড়ি নির্ধারণ করা আছে, সেটা হলো কারাগার। এই জায়গাগুলো সোশ্যাল কন্টেক্সট গুলো আপনাদের বিবেচনায় নিয়ে 9 ক 9(1) একটা রিসার্চ করা প্রয়োজন। আপনি 11 গতে মামলা হচ্ছে, মামলা 11 গতে অনেক কম হচ্ছে, যা ঘটনা ঘটে রাইটলি আমাদের অধিদপ্তরের মহাপরিচালক বলেছেন তার থেকে অনেক কম হয়। সোশ্যাল স্টিগমা নিতে চান না, হয়রানি নিতে চান না, পয়সা খরচ হবে সেটা ভাবেন না। অ্যাট দি সেম টাইম ভাবেন তো একবার, আমরা যারা আইনে প্র্যাকটিস করেছি, আদালতে দেখেছি, ডিভোর্সের নোটিশ চলে গেছে, সেইটাকে সাপ্রেস করে হাজবেন্ড, দেবর, ননদ, ননদের হাজবেন্ড, শ্বশুর, শাশুড়ি সবার বিরুদ্ধে মামলা করছেন। মামলা করার পরে সেই মামলাগুলোই কি হচ্ছে, সবাই মিলে জামিন নিতে হচ্ছে, কারণ আমাদের আইনে বলা হচ্ছে জামিন নেওয়ার আগ পর্যন্ত সে অন্য কোনো ফোরাম, অন্য কোনো অ্যাভিনিউ এক্সপ্লোর করতে পারবে না। এরপরে হাজবেন্ড বা অন্য কেউ এসে হয়তো 561 একটা ক্রসমেন্ট করে বা রিভিশন করে একটা স্টে নিয়ে পড়ে আছেন, সেটা নিষ্পত্তি হচ্ছে না। ফলে একটা মামলার থেকে শাখা প্রশাখা গজাচ্ছে, যে শাখা প্রশাখা আমার মামলার সংখ্যা বাড়াচ্ছে। এই জায়গাগুলো আমাদেরকে আরো ইনডেপথ স্টাডি করা প্রয়োজন। আপনারা দেখেন আমাদের কনফ্লিক্টের জায়গাটা কোথায়। আমার একটা পর্নোগ্রাফি ল আছে, আপনি রেপ করে ছবি তুলে যখন এটা আপলোড করে দিচ্ছেন, এটা যখন আপলোড করে দিচ্ছেন, তখন এটা কিন্তু এই আইনের থেকে চলে যাচ্ছে আবার পর্নোগ্রাফি লতে। এই যে কনফ্লিক্টিং সিচুয়েশন, সবাই কথায় কথায় নতুন ল চাই, এই নতুন ল আরো কমপ্লেক্স সিচুয়েশন তৈরি করছে। এই নতুন ল এদেরকে, এই আসামিদেরকে, এই অপরাধীদেরকে আরো বেশি স্টে নেওয়ার সুযোগ করে দিচ্ছে। আমার পেনাল কোডের মধ্যেই যদি সবকিছু যোগ্য উপযোগী করে ফেলতে পারতাম, না অথবা নারী শিশু নির্যাতন আইনের মধ্যেই যদি একটা চ্যাপ্টার আমি পর্নোগ্রাফি হিসেবে দিয়ে দিতে পারতাম, তাহলে আমার রেপের সাথে পর্নোগ্রাফির ওই সেকশনটাকে একসাথে চার্জ গঠন করে একটা ট্রাইব্যুনাল আমি নিষ্পত্তি করতে পারি। আমি সেইটা না করে আমার ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানোর জন্য আমি এটা করলাম। এই জায়গাগুলো আমাদের ভেবে দেখার প্রয়োজন রয়েছে।